আবার বেরিয়ে পড়লাম। এবার বোলপুর জামমনি বাসস্ট্যান্ড থেকে বাসে চড়ে 20 কিলোমিটার দূরে নানুর যাচ্ছি। যার অমুক টানে নানুর যাওয়া, সেই মানুষটাই লিখেছিলেন 2টি চিরন্তন লাইন। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আপনারা ঠিকই ধরেছেন, আমাদের এবারের গন্তব্য বৈষ্ণব কবি চণ্ডীদাসের ঢিবি। বৈষ্ণব পদকর্তা হিসেবে চণ্ডীদাসের নাম অবিস্মরণীয় হয়ে থাকবে। শুধু তার পদ রচনা কেন, তার জীবন বৈচিত্র্য, রাজকিনী রামীর সঙ্গে প্রেম কাহিনী এবং অবশ্যই রহস্য মৃত্যু, এই সব নিয়ে নানুর যেন এক গল্পগাথা। দেখতে দেখতে চলে এলাম নানুর তেরাস্তার মোড়ে। সেখানে নামতেই দেখি চণ্ডীদাস আর তার প্রেম সাধিকা রামীর সুবিশাল মূর্তি। জীবদ্দশায় তাদের প্রেম নিয়ে কম বিতর্ক হয়নি। চণ্ডীদাসের একাধিক লেখায় এসেছে রামীর নাম। শোনা যায় অচ্যুত ধোপিনী রামী ছিলেন বাল্যবিধবা। তিনি গ্রামের বিশালাক্ষী মন্দিরের পরিচারিকার কাজ করতেন। সেই বিশালাক্ষী মন্দিরেই পুরোহিত ছিলেন চণ্ডীদাস। আর তা নিয়েই ছিল বিতর্ক, সে প্রসঙ্গে পরে আসছে। হাঁটতে হাঁটতে চলেছি চণ্ডীদাসের ঢিবির দিকে, যে ঢিবিতেই রয়েছে তার বাঁশুলি মন্দির বা বিশালাক্ষীর মন্দির। আবার জানা যায় এই ঢিবির নিচেই শায়িত রয়েছেন চণ্ডীদাস। তাঁর মৃত্যু নিয়েও অনেক গল্প ছড়িয়ে আছে। তবে এটা শুধু বাঁশুলির মন্দির নয়, বলা যায় এটা একটা মন্দির কমপ্লেক্স। এখানে 14টি শিব মন্দির, একটি বাঁশুলি মন্দির ও একটি দুর্গা দালান রয়েছে। নিকটেই আরও একটি দালান লক্ষ্য করেছি। চলুন আমার সঙ্গে, এবার মন্দির কমপ্লেক্সের ভেতরে যাওয়া যাক। এই সেই চণ্ডীদাসের পূজিত বাঁশুলি দেবীর মন্দির। নানুরে রামী চণ্ডীদাসকে নিয়ে একটি মিথ ছড়িয়ে রয়েছে। রামী নামের এক অচ্যুত ধোপিনী পরিচারিকার কাজ করতেন এই বাঁশুলি মন্দিরে। আগেই বলেছি, এই বাঁশুলি মন্দিরের পুরোহিত ছিলেন আবার চণ্ডীদাস। ক্রমে চণ্ডীদাসের সঙ্গে প্রেম হয় রামীর। সেই প্রণয়কে ভালোভাবে মেনে নেননি তৎকালীন সমাজ। আরও কথিত আছে, রামী যখন গ্রামের পুকুরে কাপড় কাচতেন, সেই সময় চণ্ডীদাস পুকুরে মাছ ধরতেন। সেই পুকুরেও আপনাদের নিয়ে যাব আজকে। আজও সংরক্ষণ করা হয়েছে রামীর সেই কাপড় কাচার পাটা, সেটাও দেখাবো আপনাদের এই ভিডিওতে। বাংলা সাহিত্যের ইতিহাসে একাধিক চণ্ডীদাসের দেখা মেলে। বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস। যদিও কেউ কেউ বলে থাকেন এই সব চণ্ডীদাসের নামের পিছনেই একজন চণ্ডীদাসই বিরাজমান। তবে এটা ঠিক, চণ্ডীদাসের লেখায় নানুর আর রামীর কথা ঘুরে ফিরে এসেছে বারে বারে। চণ্ডীদাসের এই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে বারবার মনে পড়ে যাচ্ছে সেই লাইনগুলো। চণ্ডীদাস লিখছেন, এক নিবেদন করি পুনঃ পুনঃ শোনো রজকিনী রামী, যুগল চরণ শীতল দেখিয়া শরণ লইনু আমি, শোনো রজকিনী রামী। যারা শুনেছেন এই পদ বুঝেছেন কি সুন্দর আত্মনিবেদন চণ্ডীদাসের। এরপরেই চণ্ডীদাস আবার বলছেন, রজকিনী রূপ কিশোরী স্বরূপ, কাম গন্ধ নাহি তায়,
রজকিনী প্রেম নিকষিত হেম বড়ু চণ্ডীদাস গায়। আমাদের চোখের সামনে থাকা শিব মন্দিরগুলোতে যে পঙ্খের কাজ দেখছি তা এক কথায় অনবদ্য। এখনও অবশিষ্ট কিছু রয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যায়। মন্দিরে ঢোকার সময় রাস্তায় দেখেছিলাম এক মৃৎশিল্পী ঠাকুর গড়ছেন। কিছুক্ষণ কথা বলার পর জানলাম তিনি এই বাঁশুলি মন্দিরের বর্তমান পুরোহিত। বংশানুক্রমিকভাবেই বাঁশুলির পুজো করে আসছেন তারা। যে মন্দিরে একটা সময় পুরোহিত ছিলেন চণ্ডীদাস, আজ সেই মন্দিরেই পুরোহিত এই পরেশনাথ চক্রবর্তী। আমার দাদু করেছে, আমার বাবা করেছে। আপনারা কোন কোন ইয়েতে পুজো করেন, কোন মন্দিরটায়? ওই মন্দির বিশাল একটা বাঁশুলি মন্দির যেটা বলছেন, হ্যাঁ বাঁশুলি মন্দির। তো আপনারা কি কত পুরুষ ধরে পুজো করেন? আমার ধরুন আর চার পুরুষ পুজো করছে। হ্যাঁ, আমার বাবা করেছেন, মারা গেছে, আমি করেছি, আমার ছেলে করছে। কি নাম আপনার? আমার নাম পরেশনাথ চক্রবর্তী। আচ্ছা, আপনাদের বাড়ি হচ্ছে ওই পিছনের ইয়েটা? ওই তো বাড়ি, এইটা খামার বাড়ি ছিল, বাড়ি করেছে। চণ্ডীদাস কি থাকতেন এই ইয়েটাতে? ওই ঢিবি দেখছেন তো, হ্যাঁ, ওইটা অরিজিনাল বাড়ি ছিল। চণ্ডীদাসের বাড়ি তো ওইটা অরিজিনাল বাড়ি। উনি চণ্ডীদাসের ছিলেন, উনি ছিলেন বাঁশুলির পূজারী। ওইখানে পূজা করতেন আর থাকতেন। মানে ওনার পরবর্তীকালে আপনাদের জেনারেশন? আমরা অনেক পরে, আজ থেকে প্রায় আমার 750 বছর আগে হয়ে যায়। বাঁশুলি মন্দিরের ঠিক উল্টো দিকে উত্তরমুখী আটচালা দুটো শিব মন্দিরে আবার অপূর্ব টেরাকোটার কাজ দেখা যায়। এই মন্দিরের দেওয়ালে টেরাকোটার প্যানেলে হরগৌরী, দুর্গা, বিষ্ণু, কালী, কৃষ্ণলীলা, বলরাম, বরাহ অবতার সহ একাধিক দেবদেবীর মূর্তি লক্ষ্য করা যায়। আটচালা মন্দিরের পাশেই রয়েছে একটি দুর্গা দালান। সেই দালানের সামনে দাঁড়াতেই দেখি ভিতরে নির্মাণ হচ্ছে একটা দুর্গা প্রতিমা। আবার ক্ষণিক দাঁড়ালাম টেরাকোটার প্যানেলগুলোর সামনে। এবার যাব রজকিনী রামী যে পুকুর ঘাটে কাপড় কাচতেন সেই পুকুরের দিকে। এই ঢিবি থেকে অবশ্য বেশি দূরে নয় সেই জায়গাটা। তবে তার আগে এই ঢিবি নিয়ে দুটো কথা বলা উচিত। এই সুউচ্চ সবুজ ভূমিটাকে চণ্ডীদাস ঢিবি বলা হয়। অনুমান করা হয় এর নিচেই শায়িত রয়েছেন চণ্ডীদাস। তবে তাঁর মৃত্যু এক রহস্যে ঢাকা। কেউ কেউ মনে করেন তাকে হত্যা করা হয়েছে। যাই হোক, এখান থেকে হেঁটে চললাম পুকুর পাড়ের দিকে। পথে দেখলাম রামীর নামে একটা স্কুলও।
এই সেই পুকুর ঘাট যেখানে বসে কাপড় কাচতেন রামী, আর ঠিক কিছুটা দূরে বসে মাছ ধরতেন চণ্ডীদাস। এখন অবশ্য এই পুকুরের পাড় বাধাই করা হয়েছে। এই পুকুর ঘাটের পাশেই আবার রাখা রয়েছে রামীর কাপড় কাচার সেই পাটাটা, সেটাকেও এখানকার মানুষ ভক্তি ভরে পুজো করেন। পাশেই দেখলাম সুবিশাল একটা রক্ষাকালী মন্দির পুনর্নির্মাণ করা হচ্ছে। যে জায়গাটা দাঁড়িয়ে আছে আমার সামনে একটা পাটা দেখতে পাচ্ছেন। এটি কথিত আছে পার্শ্ববর্তী পুকুরে রামীর যে ঘাট বলা হয় এখন, সেখানে বসে রামী কাপড় কাচতেন এই পাটার উপরে। এই পাটাটি সংরক্ষণ করা হচ্ছে, আর তখন চণ্ডীদাস এই ঘাটে বসে ছিপ দিয়ে মাছ ধরতেন। এই সেই পাটা প্রাচীন সেটাকে সংরক্ষণ করা হচ্ছে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল, আর একটু ছড়িয়ে দেবেন, আর পাশে থাকবেন। এবং আপনারা অন্যান্য এই ধরনের আরও ভিডিও রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে, চাইলে আপনারা বাংলার মন্দির নিয়ে যে প্লে লিস্টটি রয়েছে সেখানে গিয়ে আরও দেখতে পারেন।